ড্যানিয়েল হ্যাডসন এবং তার স্ত্রী অলিভার হ্যাডসন কানাডার নামকরা সায়েন্টিস্ট। দিনের পর দিন নিজেদের মেধা খাটিয়ে সাফল্য অর্জন করে নামডাক কামিয়েছে বিশ্বজুড়ে। ওনাদের মেয়ে এলিসা হ্যাডসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক। স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়ে ছিল ছোট্ট একটি সুখের পরিবার। এলিসা ছোট থেকে বেশ মেধাবী। বাবা মা তৈরি করা আবিষ্কার মানব কল্যাণে আশীর্বাদ হয়ে কাজে লেগেছে দেখে সেও ভাবত সায়েন্টিস্ট হবে, নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কার করবে, এমন জিনিস আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগে। রোবট যে কতটা চমকপ্রদ হতে পারে সে দেখাবে। এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ পুষে সে দীর্ঘদিন নিজের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে সে একটি রোবোটিক্স পিজন পায়রা আবিষ্কার করে। বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নতি তাদের কাজ দেখে বোঝার উপায় নেই। সে একটু একটু করে পায়রাটাকে মনের মতো করে গড়ে তোলে। তার চালচলন, সৌন্দর্য, ডানা ঝাপটানো এই সব কিছুই নকল, কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে শত শত জীবন্ত পায়রার মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখনও বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবোটিক্স। তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য এলিসা দিন রাত এক করে অসাধ্য চেষ্টা করে যেত। যত দিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসতো। একে একে পায়রার মাঝে জিপিএস, সেন্সর, ক্যামেরা, মাইক্রো প্রসেসর সহ আরও নানান প্রযুক্তি অ্যাড করেছিল। কিন্তু এলিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগেই সেটা চুরি হয়ে যায়। কিভাবে যে চুরি হয় এটা আশ্চর্যের ব্যাপার। এবং কাজটা করে তার মামা। এতদিনের এত শ্রম বৃথা যাওয়া এলিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন আগে কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মনের শান্তি কোথাও যেন হারিয়ে ফেলে। মাসের পর মাস কেটে যায় কিন্তু কাজে ফিরতে পারে না। একটা সময় নিজের উপরে অনীহা সৃষ্টি হয়। নিজেকে ব্যর্থ, অপ্রয়োজনীয় কিছু মনে করতে থাকে। সুখের ভরা পৃথিবীটা তার কাছে অসহ্য লাগে। ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা বেঁধে থাকে তার মন মস্তিষ্কে। ড্যানিয়ে অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে, কিন্তু তা সম্ভব হয় না। বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সুইসাইড করে এলিসা। ঘুণ যেমন কাঠকে কুরে কুরে খায়, তেমনি ডিপ্রেশন জ্বলজ্যান্ত মানুষটাকে ধীরে ধীরে শেষ করে ফেলে। হ্যাঁ, অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটা কাজে লাগেনি, কারণ রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে, মনোবল শক্তি বাড়ালে। কিন্তু এলিসা প্রেমে ধোঁকা এবং আবিষ্কার হারিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছিল, যার ফলে তার পরিণতি এত করুণ হলো। এদিকে একমাত্র ভাগ্নির মারা যাওয়ার পর মামাও অনুতপ্ত হলো। ইগোর নামের এক সায়েন্টিস্টের কাছে বেচে দেওয়া পিজন আবার ফিরে আনতে গেল, কিন্তু ইগোর দেয় না, বরং টাকার লোভ দেখায়। না মানলে প্রাণে মারার হুমকি দেয়। হতাশ হয়ে ফিরে আসে এলিসার মামা। পরে ইগোর পিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে এবং এর কিছুদিন পরেই এই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারে। মেয়ের শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন। প্রশাসন এবং আরও নানানভাবে ইগোরের থেকে সেটা নিজের আয়ত্তে আনে। মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী ভবনে অবসর গ্রহণ করেন। যে কদিন আছেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। এভাবেই একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা। পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা বাড়িতে আসেন। গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতেই ওনার পরিচয় হয় শুদ্ধর সাথে। শুদ্ধর শিক্ষক রেহমান হক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন ড্যানিয়েলের সঙ্গে। খুব পছন্দ করেন শোয়েব নামের ছেলেটাকে, বিশেষ করে কথা বলার ধাঁচ, হাই পার্সোনালিটি, উপস্থিত বুদ্ধি দেখে তার প্রতি আলাদাভাবে নজর পড়ে। অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচিত বাঙালি ছেলেটাকে। এর কিছুদিন পরেই রেহমান হাকুর কাছে পুনরায় শুদ্ধর সঙ্গে দেখা হয় ওনাদের। তখন শুদ্ধ একটা কাজ করেছিল এবং যেটা করেছিল ভুল করেছিল। ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য। চাইলে শুরুতে ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন, কিন্তু তা ইচ্ছে করেই করেননি, কারণ ওনারা শুদ্ধের ধৈর্য দেখতে চেয়েছিলেন, যেটা ওই পেশায় প্রধান হাতিয়ার। একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়েও শুদ্ধ যখন 8 বারের বেলায় একই ভুল করতে যাচ্ছিল, তখন ওনারা নিজে উঠে গিয়ে শুদ্ধর ভুল শুধরে দেয়।
হাত ধরে শিখিয়ে দেয় সঠিক পন্থা। এরপর থেকে কারণে অকারণে শুদ্ধকে নিজেদের কাছে রাখতেন ওনারা, ভালো মন্দ পরামর্শ দিতেন, কাজের ব্যাপারে বেশ উৎসাহী করতেন। এক পর্যায়ে ওনাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অলিভার অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিলেন ওয়েদারে খাপ খাচ্ছে না, তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে। সেখানে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। বলা বাহুল্য, দীর্ঘদিন এক জটিল রোগে ভুগছিলেন তিনি। 6 মাসের পর ড্যানিয়েল পুনরায় বাংলাদেশে ফিরে আসে। রেহমান হককে জানান উনি শিক্ষক হয়ে যারা নতুন তাদের কাজ শেখায় তাদের শেখাতে চান। আগে পিছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিলাতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে। এতদিন অনেক কিছুই করেছিলেন, অনেক টাকা কামিয়েছেন, কিন্তু এই বয়সে সে মনে হয়েছে সেসব বৃথা। অতঃপর শিক্ষক পদে নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হাকুরের থেকে কোনো অর্থ গ্রহণ করেন না, উল্টো নিজের অর্থদান সদগাকার কাজে লাগাতেন। বলা বাহুল্য, যত কিছুই করুক ওনার তীক্ষ্ণ দৃষ্টি থাকত শুদ্ধর উপর। হাতে ধরে যেমন কাজ শেখাতেন, তেমনি ভুল করলে পানিশমেন্টও দিতেন। পানিশমেন্ট হতো অন্য ধরনের। উনি ভুল ফর্মুলা দিয়েই শুদ্ধকে টাস্ক পূরণ করতে বলতেন। প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছুই করতে পারত না শুদ্ধ। পরে ওনার এই চালাকি ধরে ফেলে তারপর নিজেও চালাকি করে সঠিক ফর্মুলা খুঁজে বের করতেন। ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হতো শুদ্ধর প্রতি। এই কাজও করতেন শুদ্ধ ধৈর্য আর বুদ্ধিমত্তার পরীক্ষা করতে। একদিন আচমকায় শুদ্ধকে নিজের ফ্ল্যাটে ডেকে নিজের পাশে বসায়। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে এলিসার তৈরি করা সেই পায়রা শুদ্ধর হাতে তুলে দেন। খুলে বলে পুরো ঘটনা। শুদ্ধ ফিরিয়ে দিলে উনি জানান খুশি মনেই উপহার স্বরূপ দিচ্ছেন, তবে শর্ত একটাই, এই পায়রা যেন ভালো কাজে ব্যবহার করা হয় এবং পায়রার কথা যেন গোপন থাকে। এরপর একদিন ড্যানিয়েলের কানাডিয়ান বন্ধু মারা যাওয়ার খবর শুনে উনিও কানাডায় ফিরে বাংলাদেশে আর ফিরে আসেননি। পরে ওনার খোঁজ নিতে শুদ্ধ ও তার ফ্রেন্ডরা কানাডায় গিয়ে জানতে পারে উনি কারো হাতে খুন হয়েছেন। সেই কেউটা হচ্ছে ইগরের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় ঐশ্বর্যের সাথে। এরপর থেকে সেই পায়রা শুদ্ধর কাছে আছে এবং এলিসার অসমাপ্ত কাজ সে একটু একটু করে সম্পূর্ণ করে। তার নাম রেখেছে অ্যাঞ্জেলিকা। তবে অ্যাঞ্জেলিকাকে কখনো একা ছাড়া হয় না, তার সঙ্গী হিসেবে রাখা হয় জীবন্ত একটা সাদা পায়রাকে, আর এটার নাম অ্যাঞ্জেল, আর আরেকজনের নাম লিকা। দুটোকে একসাথে নাম ধরে ডাকে অ্যাঞ্জেলিকা, যাতে কারো বিশেষ নজরে না পড়ে। শীতলকে খুঁজতেও ব্যবহার করেছিল শুদ্ধ যখন নাম ধরে রেখেছিল তখন ফিরে এসে হাতে মাথা রেখে আদর চাচ্ছিল জীবন্ত কবুতর অ্যাঞ্জেল, আর ড্রোনের মধ্যে উঁচু স্থান থেকে সব তথ্য পাঠাচ্ছিল লিকা, অর্থাৎ অ্যালিসার সেই রোবোটিক্স পিজন। কথা হচ্ছে সেদিনও দুটো পায়রাকে সঙ্গে এনে একসাথে ছাড়া হয়েছিল, তবে অ্যাঞ্জেল ডাক শুনে ফিরে এলেও লিকা কাজ চালিয়ে যাচ্ছিল এবং ওরা ইয়াসিরের সিক্রেট ড্রোনে প্রবেশ করার আগেই জেটে থাকা ওর বিশ্বস্ত লোকের কাছে রেখে নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ করেছিল। শুদ্ধ কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। শীতল কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবের সিঙ্গেল বেডের ওপর বসে আছে। শাড়ি পরিহিত চঞ্চল ব্যাঙাচি তাকে জ্বালাতেই যে উপস্থিত সেটা বুঝতে বাকি নেই। সেজেছেও একদম মন মতো করে। স্বেচ্ছায় যখন এসেছে তাকে আর যেতে দেয়নি, বরং শীতলকে এখানে এনেছে, ঘুরে দেখিয়েছে পুরো ল্যাব। শীতল বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখেছে ল্যাবটি। সাদা ইঁদুর দেখে কখনো চেয়েছে, শুধু কিছু বলেনি। দুটো পকেটে হাত গুজে শীতলের কৌতূহলী মুখটা অপলক চোখে দেখে গেছে। শীতল ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পায়রা দেখে হঠাৎ জিজ্ঞেস করে, এটা কি শুদ্ধ ভাই? তার এই প্রশ্ন শুনে শুদ্ধ ল্যাবের এক সাইডে থাকা সিঙ্গেল বেডে বসলে শীতল পাশে এসে বসে পুনরায় জানতে চায়। তখন উক্ত ঘটনাতে জানায় শুদ্ধ। সব শুনে শীতল কথা হারিয়ে চুপ হয়ে যায়। তার কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। নিজেকে এলিসার জায়গায় দাঁড় করালে কষ্টটা উপলব্ধি করতে পারছে। সচরাচর সে কখনো যদি শখের বসে কোনো কাজও করে খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ায়। বারবার জিজ্ঞেস করে,
কেমন হয়েছে বলো বলো। সামান্য কিছু রান্না করলে নাচতে নাচতে সবাইকে খাওয়ার তাগাদা দেয়। যতই লবণে পুরা হোক, বাবা চাচু কিংবা ভাইরা কখনো কিছু বলে না। বললে কষ্ট পাবে, তখন সাহস করে রান্নাঘরে আর যাবে না ভেবে। কিন্তু যখন নিজে রান্না করে নিজেই খেয়ে বুঝে খাওয়ার অযোগ্য, তখন ভ্যা ভ্যা করে কাঁদে। মনে মনে এক প্রকার জেদ চাপে পরের বার সে ভালোই করবে, এত ভালো করবে যে সবাইকে তাক লাগিয়ে দেবে। তার মনে যদি রান্না নিয়ে এমন জেদ চাপে, তাহলে এলিসার মনে কেন চাপল না? সে কেন পুনরায় নতুন করে চেষ্টা করল না? সে চাইলে অবশ্যই পারত। তার পিজন চুরি হয়েছিল, কিন্তু কেউ তার মেধা চুরি করতে পারেনি। তাহলে আসলে একদিকে কষ্টের ফল, আরেকদিকে ভালোবাসার নামক ছলনা। সব মিলিয়ে হাসি খুশি মেধাবী মেয়েটাও হাল ছেড়ে দিল। মৃত্যু নামক সত্যকে গ্রহণ করে চিরতরে বিদায় নিল। শীতল মনে মনে এলিসাকে নিয়ে নানান কথা ভাবল এলিসার বাবা মাকে নিয়ে। তারপর হঠাৎ করে বলে বসল, এলিসার বাবা মা আপনাকে খুব পছন্দ করত, তাই না? এলিসা বেঁচে থাকলে ওনারা বিয়ের প্রস্তাব দিত। আচ্ছা, আপনি কি তখন ওকে বিয়ে করতেন? বিয়ে করলে আমার কি হতো শুদ্ধ ভাই? শুদ্ধ বিরক্ত মুখে তাকালো শীতলের দিকে। শীতল জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় তাড়া দিয়ে বলল, কি হলো বলুন, এখন কথা বলছেন না কেন শুনি? অন্য কোনো মেধাবী মেয়ের কথা শুনে খারাপ লাগা স্বাভাবিক, মানলাম। বাট সেই মেয়ের সঙ্গে জড়িয়ে আগ বাড়িয়ে যা তা ভেবে পায়ের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করার পায়তারা করা মোটেও সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার মানে আমি অসুস্থ? ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে পাগল বললেন? শুধু তুই না, তোর 14 গোষ্ঠী পাগল। ঠিক আছে, থাকতে হবে না পাগলের সঙ্গে, এক্ষুনি চলে যাব আমি। একথা বলে শীতল উঠতে গেলে শুধু আচমকায় আঁচল টেনে ধরে তাকে হ্যাঁচকা টানে কাছে টেনে বেটে ফেলল। ছোটে পিছেল হাসি এঁটে শরীরের সবটুকু ভর ছেড়ে দিল শীতলের দেহের উপর। শীতল হাঁসফাঁস করলে শুদ্ধ বলল, কথা শেষ হয়নি আমার। সব শুনবো তো, আগে সরুন না। ও মা গো, কত ভারী জলহস্তি একটা। শুদ্ধ একথা শুনে পাত্তা দিল না, বরং মুখটা নামাতে যাবে শীতল আচমকায় ঠোঁটের উপর হাত রেখে আরেক হাত শুদ্ধর বুকে দিয়ে ধাক্কা দিয়ে সরানোর বৃথার চেষ্টা করল। মুখটা কিঞ্চিত অন্যদিকে ঘুরিয়ে লাজুক কণ্ঠে বলল, এমন করলে আর আসবো না কিন্তু। এ কথা শুনে শুদ্ধ থেমে গেল। থমথমে মুখে সরে গিয়ে উঠে বসে বলল, নিজের রুমে গিয়ে ঘুমা। আপনি ঘুমাবেন না? আমার সাথে তোর সাথে কি? শীতল বুঝল বিশুদ্ধ পুরুষটার অভিমান। গত 1 মাসে খেয়াল করেছে কিছু নিয়ে শুদ্ধ তার উপর বিরক্ত, তবে বিরক্তের কারণ খুলসা করলেও বলে না। আজ সেটা জানতে হবে ভেবে নিজে উঠে বসল। শুদ্ধর মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, কি করেছি আমি? রেগে আছেন কেন আমার উপর? আমি কি এসবে অভ্যস্ত বলুন? একটু তো সময় দেওয়া উচিত। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আমার জানা মতে আমি 1 মাস কম দুষ্টুমি করেছি, আপনাকেও কম জ্বালিয়েছি। হ্যাঁ, রুমে এসেছি, তবে রুম এলোমেলো করিনি, কোনো কিছু চুরিও করিনি। চুরি করব কেন, যখন রুমের মালিকটাই এখন আমার, তাই না? একথা শুনে শুধু তাকালো শীতলের দিকে, তারপর মৃদু হেসে বলল, রুমের মালিক এখন তোর বিধায় গুরুত্ব দিস না, তাই তো? শীতল হতবাক, এ আবার কেমন কথা? নিজেই কাজের বাহানায় বাড়িতে আসে না, অথচ এখন তাকে দোষ দিচ্ছে। তখন শুদ্ধ ঘুরে তার মুখোমুখি বসে বলল, বিগত 1 মাস ধরে সকালে ব্রেকফাস্ট সেরে বের হই, সারাদিন কাজে ডুবে থাকি। তোর মনে হয় না বের হওয়ার সময় আমাকে সুন্দর করে বিদায় জানানো উচিত? আমি নাস্তা সেরে ঠিকই রুমে আসি, কিছুক্ষণ তোর জন্য অপেক্ষা করি, কিন্তু তুই আসিস না। আচ্ছা ধর বের হয়ে আর ফিরলাম না, যদিও বা ফিরলাম দেহে প্রাণ থাকলো না, তখন আফসোস হবে না? শুদ্ধর কথা শুনে শীতলের বুক থুক করে উঠল। ছলছল চোখে তাকিয়ে ঢুক গিলল। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ বলল, জীবনটা খুব ছোট শীতল, দিনের পর দিন, মাসের পর মাস,
মনের ভেতর সুপ্ত আশা নিয়ে সংযম করে চলাটা মোটেও চারটেখানি কথা নয়। আমরা জয়েন্ট ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে পাশাপাশি রুমে থেকেও সর্বদা নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি, নজর সামলে চলেছি। আমি সাধু পুরুষ নই, আর না কখনোই ছিলাম। তবে কঠোর সংযম ছিল বিয়ের আগে নিঃশুদ্ধ চাওয়াগুলোর প্রতি। কখনো চাইনি আমার স্পর্শে তোর অস্বস্তি হোক। ইচ্ছে ছিল তোর মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে বাড়িতে জানাতে, কিন্তু কারো জীবনচক্র তো আর মর্জি মতো চলে না, তাই না? বিপদ এসেছিল, কেটে গিয়ে যেভাবে হোক আমাদের বিয়েটা হয়েছে। সম্পর্কের বদল ঘটেছে। এবার বোধ হয় আমাদের মাঝে কিছু পরিবর্তন আনা দরকার। শীতল প্রথমে ভেবেছিল বাধা দেওয়ায় শুদ্ধ রাগ করেছে, কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা অন্য কিছু। তাই সে বলল, এত কঠিন কথা বুঝি না, একটু সহজ করে বলুন না শুদ্ধ ভাই। আবারও ভাই? এই সম্বোধন শুনলে আজকাল শরীর জ্বলে যায়। ইচ্ছে করে চেলাকাট দিয়ে মেরে আদমরা করে রোদে ফেলে রাখতে। নিজেই নাচতে নাচতে বিয়ে করে আবার ভাই ডাকে। ভাই, ওর 28 জন্মের ভাই। সেও বুঝে পুরনো অভ্যাস পরিবর্তনের সময় লাগবে, তবে শুনলেই তো মেজাজ বিগড়ে যায়। সেসব নিয়ে কিছু বলা দরকার ভেবে বলল, প্রথমত আমাকে ভাই ডাকবি না। আগের হিসাব বাদ। বিয়ে করেছি, এখন বউ হয়েছিস। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার পূর্বের সম্পর্ক শেষ। আগে তোর দিকে তাকালেও দৃষ্টি নত করতে হতো, মাথায় ঘুরত সঠিক সময়ের কথা। এখন তুই আমার জন্য হালাল। এজন্য আমি চাই তুই আমার প্রতিটা কাজ নিজে থেকে করিস। খেতে দেওয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার আগ মুহূর্তে হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস। ক্লান্ত দেহে বাড়ি ফিরে রুমে ঢুকেই যেন তোকে দেখি। তাছাড়াও আমি আর একটা রাতও একা আমার বিছানায় ঘুমাতে চাই না। অসুস্থ ছিলি, এই জন্য এত কিছু বলিনি, কিন্তু এখন তুই মোটামুটি সুস্থ। আপনার রুমে না হয় এলাম, কিন্তু অনুষ্ঠানের আগে ব্যাপারটা খারাপ দেখায় না? না মানে, আর মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার। অনুষ্ঠানে কি আসে যায়? অনুষ্ঠান করে বিয়ে করলে হসপিটালে যেটা হলো সেটা কি ছেলে খেলা? অনুষ্ঠান হোক বা না হোক, আমাদের বিয়ের নিয়ম মেনে অভিভাবককে সাক্ষী রেখে হয়েছে। তবে তুই যদি চাস অনুষ্ঠানের আগে পার্মানেন্টলি আমার রুমে না আসতে, তাহলে একটা কাজ করতে পারিস। সবাই ঘুমালে আমার রুমে আসতে পারিস। আসতে হবে। কিভাবে আসবি তুই জানিস। এই কথা বলে শুদ্ধ একটু থামল, তারপর শীতলের ঠোঁটের দিকে তাকিয়ে চেপে রাখা কথাটা অপকটে বলে ফেলল, পরশুদিন রুবাবের কাছে যাচ্ছি। আমি যাওয়ার পরের দিনই ঐশ্বর্যের সার্জারির ডেট ফিক্সড করা হবে। ফিরতে ফিরতে কয়েক সপ্তাহের ব্যাপার। তবে যাওয়ার আগে আমি চাই আমাদের মাঝে কিছু একটা হোক, আর সেটা আজই, এই মুহূর্তে। শুদ্ধির অবকটে বলা কথার মানে বুঝতে কষ্ট হলো না। সে তথামন্ত খেয়ে লাজুক মুখে মাথা নত করে নিল। বুকের ভেতর ধুকভুক করতে লাগলো। শুদ্ধ বুঝলেও মুখে তেমন কিছু বলল না, কারণ কেন জানি তার পেট ফেটে হাসি আসছিল, কিন্তু এখন হাসলে হবে না। তাই সে আচমকা হাত বাড়িয়ে শীতলের খোলা চুল মুঠি করে শক্ত করে ধরল। ধীরে ধীরে এগিয়ে এনে খুব কাছ থেকে দেখল তার সহধর্মিণীকে। কপাল, দুটো চোখ, নাক, গাল, ঠোঁট আর থুতনির ভাঁজ দেখে শিরশির করে উঠল পুরুষালী দেহ। দুই হাতের আঁচলা করে শীতলের মুখটা ধরে আদো লাগলো পুরো মুখে। তারপর ঠোঁটে মিটমিটি হাসি এঁটে বলল, বিয়ে হয়ে গেছে। অনুষ্ঠান হলে হোক, না হলে নাই। অনুষ্ঠানের অজুহাত বাদে আর কোনো সমস্যা আছে? কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারছিস? শীতল এক গ্লাস লজ্জায় নতজানু হয়ে না বোধক মাথা নাড়াল। অতপর তার কোনো সমস্যা নেই। তখন শুদ্ধ ফিচেল হেসে এক ধাক্কায় বিছানায় তাকে শুইয়ে দিল। তড়িৎ নিজেও গেল শীতলের খুব কাছাকাছি। বাড়ি খেলেও দুজনের নিঃশ্বাস। চোখে চোখ রাখতে গিয়েও শীতল হার মানতে বাধ্য হলো। শুদ্ধর চাহনি আজ অন্যরকম। স্পর্শে অবাধ্যতা, কণ্ঠে স্পষ্ট মাদকতা। শুদ্ধ ততক্ষণে তার গলায় মুখ ডুবিয়ে কয়েকটা চুমু আঁকল। দু একটা কামড়ও বসিয়েছে গলার নরম চামড়ায়।
হাতও অবাধ্যতা শুরু করেছে। শীতল মুচড়ে উঠল, ছটপটিয়ে উঠল পুরুষালী দেহের নিচ থেকে ছাড়া পাওয়ার আশায়। কিন্তু সেটা তো আর হলোই না, বরং তার দু হাত শুদ্ধ এক হাতের মধ্যে নিয়ে হাসকি সুরে বলল, তাহলে চল সর্বনাশী চিপাগুলি থেকে ঘুরিয়ে আসি। আমার বউ থাকবে কি না সেটার হিসেব তোলা আছে। আমার অ্যান্টিনিয়ারের সমস্যা আছে কি না তাও তো জানানো হয়নি, তাই না? আজ সব হিসাব একেবারে চুকিয়ে দিই। একথা বলে নিজের গায়ে টি শার্টটা ছুঁড়ে শীতলের ঠোঁটে ঠোঁট দিয়ে দিল। নিঃশ্বাস নিতে না পেরে শীতলের ছটপটানি বেড়ে গেলে শুদ্ধ সেই মুহূর্তে ছেড়ে বলল, এতদিন কারণে অকারণে তুই অবাধ্য হয়েছিস, আমি মেনে নিয়েছি। আজ আমার দিন, আমার সময়, আর আমি চূড়ান্ত লেভেলের অবাধ্য হব। আবারও বলছি, অনর্থ ঘটে যাক, তবুও তুই বাধা দিবি না, দিলেও আমি শুনব না। শীতল লজ্জায় চোখ মুখ খিচে শুধু শুনে গেল পাঁচি পুরুষটার কথা। ততক্ষণে তার বুকের উপর থেকে সরে গেছে শীতলের আঁচল, সারের ঠাঁই হয়েছে মেঝেতে। সময়ের সঙ্গে সঙ্গে ভদ্রপুরুষের খোলস ছেড়ে উন্মাদ হয়ে উঠেছে শীতলের বিশুদ্ধ পুরুষ। গাঢ় থেকে গাঢ়তর হয়েছে আদরের ছোঁয়া। রাত বাড়ছে, বাড়ছে সময়ের গতিও। বাইরে ঝমঝমিয়ে ঝরছে অসময়ের বৃষ্টি, শোনা যাচ্ছে মেঘের গর্জন। সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ল্যাবে মত হয়েছে দুটি দেহ। স্যার, স্যার উঠুন, সকালে মেডিসিন আছে, টাইম টু টাইম মেডিসিন নিতে হবে। স্যার, স্যার রুমে আছেন? ঘুমাবেন একটু? ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো? মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরও বাড়বে। গত রাতে জ্বর টর আরও এসেছিল, এখন কি একটু বেটার ফিল করছেন, নাকি ডাক্তারমণিকে ডাকবো? বন্ধ দরজায় কড়া আঘাত করতে করতে কথাগুলো বলছিল বুরাক, কিন্তু যাকে বলছে তার কোনো সারা শব্দ নেই। সারা শব্দ না পেয়ে হাল ছাড়ল না সে, বরং পুনরায় নক করতে লাগলো। কেন যেন এবার সন্দেহ হলো, তাই দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে কাউকে না দেখে তড়িৎ বেডরুম, ওয়াশরুম, বেলকনিতে খুঁজে পকেট থেকে ফোন বের করতেই নজরে বিঁধল সেন্টার টেবিলের উপর কলম দিয়ে চাপা দেওয়া কাগজের দিকে। সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখল, দেশের বাইরে যাচ্ছি, ক্ষতিপূরণের হিসাব বুঝিয়ে দিতে যেতে হবে। খুঁজিস না আমায়, পাবি না, তোকেও চিরতরে মুক্তি দিলাম। নিজের মতো করে কিয়ারাকে নিয়ে বাঁচ। শীতলকে আমি না পেলেও তোকে তো তোর ভালোবাসার মানুষ কিয়ারাকে পাইয়ে দিয়েছি। খুব ভালো রাখিস তাকে। ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না তাকে। আর তোর ভাতের অভাব যেন না হয়, তাই চেক সাইন করে দিয়ে এলাম। যখন যা প্রয়োজন ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে টাকা উঠিয়ে নিস। ভালো থাকিস তোরা। চিরবিদায়। পৃথিবীর পাপ, ইয়াসির খান। বুরাক চিঠিটা পড়ে তাকালো অবহেলিত পড়ে থাকা চেকের দিকে। হাতে তুলে সাইন করা চেকটি উল্টে পাল্টে দেখল। চেকের প্রতিটা পাতায় শো করছে ইয়াসিরের সাইন। সেটা দেখে সে চেকবুকটি টুকরো টুকরো করে ফু দিয়ে উড়িয়ে গটগট পায়ে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ডন নামের কাউকে ডাকতে থাকলো উচ্চস্বরে। তার ডাক শুনে গণাদর শেখ ছেলেপুলে হাজির হতে সে চিৎকার করে বলল, স্যার বেরিয়েছে কখন? কেউ আমাকে ইনফর্ম করিসনি কেন? তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল, ভাই, আপনি ভাবির লগে ছিলেন দেখা স্যার ডাকতে দেয় নাই। আর স্যার কইছে কাছে আশেপাশে কোথাও যাচ্ছে, তাড়াতাড়ি চলে আইব। ছেলেটার কথা শুনে বুরাক দাঁতের দাঁত চেপে কল দিতে থাকলো ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে। বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লুক নেবে না বলে এসব বলে বেরিয়েছে। এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না। করবে কিভাবে? ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে। স্বপ্ন দেখে হাসছে মিটি মিটি। বাম কানের কাছে ভো ভো শব্দ শুনে মেয়েটির ঘুম ভেঙে যায়। বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিকে তো আরেকবার তাকায় পাশে ঘুমানো চ্যাংড়ার দিকে। গতকাল রাতে খুব বেশি বেয়াদবি করেছে এই চ্যাংড়া। আর মুখে কি গন্ধ! জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকেও এর মতো খাচ্চর কাস্টমার দেখেনি সে। বেশি কিছু বললে বলে টাকা দিবে না।
আবার না বললেও যে সে শান্তি পাবে না। তাই মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লক নেই। তাই সে ফোন জেনারেট করে রাখল একদম তার কানের কাছে। এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা বন্ধ হতেই পুনরায় ফোনটা বেজে উঠল নিজস্ব স্বরে। ঘুমের ঘোরে কানের কাছে ফোনের রিং শুনে হুড়মুড়িয়ে উঠে বসল ড্রাইভার। চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে। এরপর দিশা না পেয়ে ফোনটা রিসিভ করে থরবর করে বলতে লাগলেন, কে? আমি নাই, কিছু নাই, আমি কিছু করি নাই। গিয়াস, স্যার কোথায়? বুরাকের কণ্ঠস্বর শুনে গিয়াস নামের লোকটি কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখল। বুকের ভিতর এখনও ধরফর করছে। মাফিয়া ড্রাইভার হয়ে পড়েছে মহা মুশকিলে। সবসময় যান হাতে নিয়ে ঘোরা লাগে। যদিও সে জানতো না এই ইয়াসির খান পাখি মারার মতো মানুষ মারে। এর মনে জানে রহম কম। খুনাক্ষরে যদি টের পেত তাহলে কখনোই এই চাকরির অফার লুফে নিত না। অনেক বেশি স্যালারি দেখে আর কিছুই ভাবেনি। কিন্তু কদিন যেতে না যেতেই নিজের চোখে শত শত মানুষকে মারতে দেখেছে। এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মরতে হবে। কেননা চাকরির প্রথম দিনই ইয়াসির তাকে বলেছিল, আমার গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা, কানে কম শুনবা। যান বন্ধক রেখে কাজে লেগে পড়ো। যান বন্ধক নিলাম, যাতে 2 নম্বরই করার আগে কলিজা কাঁপে। বুরাকের ধমকে তার ভাবনার ছেদ ঘটল। সে গলা খাকুড়ি দিয়ে কিছু বলার আগেই বুরাক বলল, এই শোরের বাচ্চা, কথা কানে যাচ্ছে না? কখন থেকে জিজ্ঞেস করছিস স্যার কোথায়, কোথায় ড্রপ করেছিস? মুখে বাল ঢুকিয়ে রেখেছিস, জবাব দিচ্ছিস না কেন? গিয়াস এবার মিনমিন করে বলল, আমি তো স্যারের ড্রপ করিনি স্যার, কিংবা আপনি আমাকে বের হবার কথা বলেননি, তাই। বুরাক আর কিছু শোনার অপেক্ষা করল না। ফোন পকেটে ঢুকিয়ে হন হন করে ছেলেপুলেদের নিয়ে বেরিয়ে গেল। এর পরপরই 3টে গাড়ি বের হলো বাড়ির মেইন ফটক দিয়ে। আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি দেশ ছেড়েছে কিনা। কিয়ারা তখন জানালার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া। খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকে সঙ্গে নিতে, কিন্তু ওদের কথা বললেও সঙ্গে নেবে না, একথাও জানে সে। বরং মুখ ফুটে বললে আজও আবার খাবার জুটবে না। ওদের যেতে দেখে সে হাত বাড়িয়ে জানালার কাজ ছুঁয়ে দেখল এই রুমের জানালা খোলা যায় না। জানটা বড্ড আনছান করছে। মনে হয় কত বছরের বাইরের আলো বাতাস গায়ে মাখে না। প্রাণ ভরে শ্বাস নেয়নি, কোনো মতে বেঁচে আছে। কারণ 1.5 মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে। এবং বলা বাহুল্য, এক প্রকার বাধ্য হয়ে ইচ্ছের বিরুদ্ধে বুরাক নামের লোকটিকে বিয়ে করতে হয়েছে। না চাইলেও সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার নামে কবুল করতে হয়েছে। বাবা মার সঙ্গে যোগাযোগ নেই। ছোট বোনটাকে কতদিন দেখে না, ছুঁয়ে আদর করতে পারে না। মজার ব্যাপার হলো তার বাবা মা তার কোনো খোঁজও করেনি। কারণ বাবা মা ও পাড়া প্রতিবেশী জানে সে খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মূলত এক কথায় রটনা হয়েছে তাদের পাড়ায়। রাগে দুঃখে বাবা মা মৃত ঘোষণা করেছে তাকে। জানিয়ে দিয়েছে এমন মেয়ের মুখ দেখতে চায় না তারা। অথচ মূল ঘটনা অন্য কিছু। চাঁদ রাতের দিন, অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহেদি পড়ার জন্য সে শীতলদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল। কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয়। কেন আনা হয় তখনও কিছু জানতে পারে না সে। পরে ঈদের 2 দিন পর বুরাক নামের একটি ছেলে জোরপূর্বক বিয়ে করে তাকে। বৈধ স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতি রাতে তাকে ছুলে শরীর ঘিন ঘিন করে তার। কতদিন পা ধরে মাফ চাইলেও ছাড় দেয় না তাকে। এভাবেই টানা কয়েক রাত রাতে যাপন করার পর এখন আর বাধা দেয় না। তবে খুব করে টের পায় তার জীবন থেকে সুখ পাখি বিদায় নিয়েছে। ভেতরে ভেতরে সে নিজেও মারা গেছে। হয়তো আর কখনো শীতলের ফুফাতো ভাই রুবায়েত এলে ঘন ঘন যেতে পারবে না। লাজুক হেসে উকি ঝুঁকি মেরে তাকে দেখা হবে না। কিছু বলতে গেলে কথা তুতলিয়ে যাবে না। কখনো বলা হবে না ওই মানুষটাকে ভীষণ ভালো লাগে তার। এত ভালো লাগে যে দিন রাত ভুলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাকে দেখে আরও কয়েক বছর বাঁচতে ইচ্ছে করত। মেরিনার পোশাকে শীতলের ফোনে যেদিন প্রথমবার ছবি দেখেছিল, সেদিনই প্রেমের পথে বিশ্রীভাবে পিছলে পড়েছিল। ফেক আইডি দিয়ে কতদিন কথা বলার চেষ্টা করেছে। সারাদিন রাত তার আইডিতে ঘুরে ঘুরে সুন্দর ছবি, ফানিগুলো পোস্ট দেখত।
মানুষটা আকাশ ভালোবাসে বোধ হয়, খালি আকাশের ছবি পোস্ট করে। এবং তার বিশেষ গুণ, সে ভীষণ ফানি, হাসতে জানে, হাসাতে জানে। মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না, যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে, আর এই গুণটি তাকে আরও বেশি প্রভাবিত করেছিল। তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা বলার সাহস হয়নি কখনো। ইচ্ছে ছিল এবারের ঈদে যেভাবেই হোক মনের কথা জানাবে। তাছাড়া মানুষটা ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না, চাতক পাখির মতো দিন গুনতে হয়, খুব করে ছটফট করতে করতে দিন কাটাতে হয়। এসব ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর থেকে এই বন্দি জীবন। কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনও জানে না সে। তবে বুরাক নামের লোকটি প্রথম দিন যখন তাকে ছুঁয়েছে, সেদিনই সে মরে গেছে। নিঃশ্বাস নিলেই কি বাঁচা হয়? হয় না। জীবন্ত লাশটাও নিঃশ্বাস নেয়, তবে ভেতরে ভেতরে মৃত লাশের মতো শেষ হয়ে যায়। সেই নিয়মে সেও মারা গেছে। মারা গেছে তার মন, মারা গেছে খুব যতনে মন কুঠিরে পালন করা প্রেম পায়রারা, মারা গেছে তার স্বপ্ন, শখ, ভালোবাসা। আর আশা নেই মানুষটাকে পাওয়ার, আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ। কিভাবে বা থাকবে? সে এখন অন্যের বউ, সতীত্বহারা এক মেয়ে। তার মতো মেয়ের কি সাজে ওই রকম সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো? শীতল সদ্য শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই শুদ্ধ ফ্রেশ হয়ে বের হলো। মাথা মুছতে মুছতে তাকালো এলোমেলোভাবে শাড়ি পরা শীতলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু। তবে শাড়িটা কুচি করে নয়, আটপেড়ে স্টাইলে পরা। ফর্সা শরীরে চেরি কালার শাড়িটা যেন ফুটে উঠেছে, দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ। শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে মুছছে ভেজা চুল, গলা, কাঁধ, গাল, ঠোঁটে ভালোবাসার চিহ্ন। গতরাত থেকে একরাশ লজ্জায় কুঁকড়ে আছে সে, না কথা বলছে আর না পেরেছে শুদ্ধের দিকে চোখ তুলে একটু তাকাতে। আর শুদ্ধ এই মানুষটাকে ভাবত রসিকহীন মানব রোমান্টিকতার রও বোঝে না। তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। গতরাতে টের পেয়েছে তা। বলতে নয়, বরং মানতে বাধ্য বিশুদ্ধ পুরুষ চরম লেভেলের অসভ্য। এদিকে শুদ্ধ আনমনা শীতলের মনোভাব বুঝে ঠোঁট কামড়ে শুধু হাসল। হাতে তোয়ালে মেলে দিয়ে গলা খাকুরি দিয়ে থমথমে সুরে বলল, বললি না তো? শীতল না তাকিয়ে ছোট করে জিজ্ঞেস করল, কি আমার বউ থাকবে তো এবার? না মানে এন্টিনা সচল কিনা? শীতল চোখ মুখ কুচকে লজ্জায় নতজানু হয়ে অন্যদিকে তাকালো। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, গাল দুটো লাজে রাঙা হয়ে উঠেছে। এসব নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লজ্জায় ফেলছে তাকে। মানে হয় এসবের? সে খুব করে টের পাচ্ছে এখনো মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে। এদিকে সত্যি সত্যি শুদ্ধ মিটিমিটি হাসতে হাসতে শার্ট পরল, তারপর চাবি দিয়ে ড্রয়ার খুলল। খুটখাট শব্দে কিছু একটা কাজ করে দাঁড়ালো একদম শীতলের পিছনে শরীর ঘেঁষে। শীতল তখনও সেভাবেই দাঁড়িয়ে। শুদ্ধকে দেখে শীতল একদম স্থির। সরতে গেলে শুদ্ধ শীতলের ভেজা চুল পিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি রাখল শীতলের মসৃণ কাঁধে। মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে, শীতলের চোখে চোখ রেখে। শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর শীতলের গলায় মোটা একটা লেটেস্ট মডেলের স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বলল, চাঁদের গায়ের দাগ মোছার ক্ষমতা আমার নেই, তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ের দাগ আমি স্বর্ণ দিয়েই ঢেকে দিলাম। একথা বলে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কমর বন্ধনী পরাতে পরাতে ফিসফিস করে বলল, সামান্য একটু দুর্বলতা। শীতল ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। একটা নেকলেসে গলা ঢেকে গেছে শুদ্ধর দেওয়া আদরের চিহ্ন। এতটাও আশা করেনি সে। এত সুন্দর একটা মুহূর্তেও কেন জানি ভীষণ কান্না পেল ওর। ছলছল চোখে তাকালে গড়গড় করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বাক্সের দিকে ইশারা করে স্বর্ণের কানের দুল, কপালে টিকলি, হাতে চুড়ি
রিংসহ দেখালো। শীতল একবার তাকিয়ে পুনরায় তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ হাত বাড়িয়ে কপালের টিকলি হাতে নিয়ে শীতলের ভেজা চুলের মাছ শিশিতে পুড়িয়ে দিয়ে বলল, শুনেছি বিশেষ রাতে নাকি ঘরের শত্রুকে বিশেষ কিছু উপহার দিতে হয়। আমি তো উপহার দেওয়ার আগেই শত্রুর গায়ে দাগ লেপটে দিয়েছি। তাই সকালবেলা আপনার জন্য এই সামান্য উপহার, চৌধুরী কন্যা। এটা সামান্য? তা নয় কি? শীতল মুচকে হাসল, তারপর বলল, আমারও আপনাকে কিছু দেওয়া উচিত, তবে কি দিব বুঝতে পারছি না। সত্যি দিবি? দিলে টাকায় কেনা জিনিস দিস না, বরং মূল্যবান কিছু দে। কি সেটা? কি চান আপনি? কোথায় পাবো সেটা? কিভাবে দেব বলুন? শুধু কথা দে, আমি বেঁচে থাকাকালীন অন্য কারো স্পর্শ তোর শরীরে রাখতে দিবি না। প্রয়োজনে খুন করে হলেও নিজেকে বাঁচাবি, বাকিটা আমি সামলে নেব। কথা দিলাম, তাই হবে। কথা শুনে শুদ্ধ একবার দেওয়াল ঘড়িতে সময় দেখে শীতলের দিকে তাকিয়ে বলল, নিচে যাবি? এক্ষুনি ডাকতে আসতে পারে কেউ না কেউ। না যাই প্লিজ। আমি খাবার নিয়ে আসছি, তুই এই রুমেই থাক। কথা বলে শুদ্ধ দরজার দিকে এগিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে বলল, একটা কথা বলতে ভুলে গেছি। জরুরি কথা ভেবে শীতল শুনতে মনোযোগী হলো। কৌতূহলী সুরে জিজ্ঞেস করল, কি কথা? শুদ্ধ এবার ঠোঁটে ফিচেল হাসি এঁটে বলল, গত রাতে ল্যাবের লাইট অন ছিল। শীতল এবার আরেক দফা লবা পেলেও গুটিয়ে গেল না, বরং হাতের কাছে থাকা কুশন ছুঁড়ে মারতে শুদ্ধ সেটা ক্যাচ ধরে বেডে ছুঁড়ে মারল। তারপর সেখানেই থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, দেখলে তো এবার আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতেও জানে। ঘড়িতে তখন সকাল 8টা। এ সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একে একে নাস্তার টেবিলে হাজির হয়। রোজকার মতো আজও হাজির হয়েছে। যে যার মতো চেয়ার দখল করে বসেছে। সিতারা, সিমিন, সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তা পানি বেড়ে দিচ্ছে। খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তা বলছে। শীতলকে না দেখে সারাফাত চৌধুরী বললেন, সবাইকে দেখছি, শীতল মা কোথায়? খাবে না? শীতল নেই সিতারা সবার আগে খেয়াল করলেও ইচ্ছে করেই কিছু বলেনি। তবে কথা যখন উঠলই তখন কিছু একটা বলতে হবে, তাই বললেন, খেয়ে আবার ঘুমিয়েছে। ঘুমিয়েছে? শরীর খারাপ করেছে নাকি? এবার স্বর্ণ আর চোখে শুদ্ধ দিকে একবার তাকিয়ে বলল, সারা রাত আমার রুমেই ছিল, সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে। উঠলে মনে করে খাইয়ে দিস মা। কথার ইটি ঘটলেও সায়নের মনে খটকা লাগলো। সে ভ্রু জোড়া কুচকে অনেকক্ষণ ধরে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। কেন জানে শুদ্ধকে আজ অন্যরকম লাগছে। শাওয়ার নিয়েছে, ফেসটা একটু বেশি গ্লো করছে। এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেনি, সে নাকি ঘুমাবে। সায়ন পরোটা চিবাতে চিবাতে বুঝার চেষ্টা করছে মূল ঘটনা। কাহিনী গড়বড় লাগছে। সায়ন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকিয়ে নিজের খাবারে আগ্রহী হলো, তবে বড়রা থাকায় কিছুই বলল না। এরপর নাস্তা সেরে শুদ্ধ আরেকটা প্লেটে নাস্তা সাজিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন শুদ্ধের পথ আটকে দাঁড়ালো। ক্ষীণ নজরে শুদ্ধর আপাদমস্তক দেখতে গিয়ে দৃষ্টি বদল কানের নিচে। কেমন কালচে হয়ে আছে দেখে আঁতকে উঠল। ঝড়ের গতিতে শুদ্ধর কানের কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল, এ কি, তুই ভাজা মাছটা উল্টে খেয়ে ফেলেছিস? সিরাত তখন এটো প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিল। তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনে বললেন, মাছই তো রান্না করিনি, খাবি কি করে? তুই খাবি মাছ? কোন মাছ খাবি বাপ? ওনার কথা শুনে সায়ন এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাই আমাকে আবার পিছিয়ে দিয়েছে মেজমা। পিছিয়ে দিয়েছে? কিভাবে? শুধু তো নিচে নেমে কারোর সাথে কথা বলেনি, চুপচাপ ভদ্র হয়ে নাচতে ছেড়ে রুমে যাচ্ছে। মাছ খাওয়ার পর সব বিড়ালই ভদ্র হয়ে যায় মেজমা। ও তুমি এসব বুঝবে না, এসব বড়দের ব্যাপার সেপার। বিড়ালের পেট ভরা থাকে তাই বোধ হয়, সমস্যা নেই। তুই বল কি মাছ খাবি? ফ্রিজে থাকলে তো হলোই, না থাকলে তো চাচ্চুকে বাজারে পাঠাবো।
সায়ন অসহায় চাহনিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখন সে কি করে বুঝাবে এই মাছ সেই মাছ না। ওনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না, তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে। ঠোঁটে মিটিমিটি হাসি, চোখ জোড়া যেন চিৎকার করে বলছে, হে রো হে রো। ছোট ভাইয়ের থেকে পাওয়া খোঁচা সহ্য হলো না সায়নের। সে সারাফত চৌধুরীর উদ্দেশ্যে প্রায় চিৎকার করে বলে উঠল, বাবা, আমার কি বিয়ে হবে না? সারাফত চৌধুরী নাস্তা সেরে অফিসে যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন। সায়নের বলা কথাটা উনি ঠিকঠাকভাবে শুনতে পায়নি। যেটা শুনেছে ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞেস করলেন, কিছু বললে? বিল, ওই পানির বিল দেওয়া হয়ে গেছে? গত পরশু তোমার চাচ্চু দিয়ে এসেছে। ও। এই কথা শুনে সায়ন যাওয়ার জন্য পা বাড়াবে, তখন সারাফত চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন, এত বয়সও হয়নি যে কানে কম শুনবো। শুদ্ধ ফিরে এলেই বিয়ের আয়োজন শুরু হবে, এত উতলা হওয়ার কিছু নেই। এই কথা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকালো। সে ঠিক বুঝে উঠতে পারল না হাসবে নাকি কাঁদবে, নাকি লজ্জা টজ্জা কিছু পাবে। এসব ভাবতে ভাবতেই নজর গেল স্বর্ণের দিকে। তার দিকে তাকিয়ে মুখ টিপা হাসছিল শাকচুনিটা। তাকে হাসতে দেখে রাগ হলো সায়নের। সে রাগী দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে না? খুব হাসা হচ্ছে। আমার সময়ও ঘনিয়ে আসছে। আদমরা যদি না করেছি তো তুই সায়নের ডার্লিং না, পুরো বউ হবি, বউ। হ্যালো এভরিওয়ান, শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরসমিম। আজকে শুনলেন গল্পটির 34তম পর্ব অ্যান্ড লাভ স্পেশাল পর্ব। অ্যাকচুয়ালি প্রচুর ধামাকাদার পর্ব ছিল। প্রত্যেকজনের রোম্যান্স অনেক বেশি সুন্দর ছিল। ইভেন ভাজা মাছটা উল্টে খাওয়ার অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। লজ্জা পেয়ে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।